আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কথাটা সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা একটু বলিও। সাউন্ড ক্লিয়ার কিনা? আমি লিঙ্কটা গ্রুপগুলোতে দিয়ে দিই। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি তাহলে। আচ্ছা, বাকিরা জয়েন করতে থাকুক। আমরা আমাদের শুরুতে গত ক্লাসে কিছু জিনিস আমরা আগে পড়াই ফেলবো, যে একটু হালকা রিভিউ দিব। রিভিউ দিয়ে তারপর আমরা সামনের দিকে আগাবো। তো যে জিনিসগুলো রিভিউ দিব ওগুলো আমরা শুরুতে একটু বলে দিব। ওকে, তাহলে আমি স্টার্ট করে দিই, যে ওনারা জয়েন করতে থাকুক, আর আমি এর মধ্যে গত ক্লাসের জিনিসগুলো হালকা একটু রিভিউ দিয়ে দিই, তাহলে হয়তো সুবিধা হবে তোমাদের। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দিই, দেখি যে আমাদের গত ক্লাসে এই পুরা জিনিসটা আমরা পড়াইছিলাম। এখান থেকে এমসিকিউ তো প্রচুর প্রশ্ন আসতে পারে, অ্যাডমিশনের প্রশ্ন আসতে পারে, আর কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে। তো আমরা বলি যে সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, কিছু আছে বাস্তব, কিছু আছে অবাস্তব। বাস্তব সংখ্যা আমি তাদেরকে বলি যাদেরকে বর্গ করলে আনসার ধনাত্মক হয়, আর বর্গ করলে আনসার যদি ঋণাত্মক হয় তাদেরকে আমরা বলি অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা দুই রূপে থাকতে পারে, একটা হচ্ছে রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা থাকলে তাদেরকে আমরা বলবো অবাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে যদি কোনো সংখ্যার সাথে একটা আই থাকে, ফর এক্সাম্পল 3i, এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। এই আই মানে হচ্ছে কি ইমাজিনারি এর আই থেকে আইটা আনা হলো। এরপর আসি আমাদের বাস্তব সংখ্যাকে, আমরা বাস্তব সংখ্যার সেটটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রিয়েল নাম্বার। এই সকল বাস্তব সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তাহলে আমাদের মূলদ কাকে বলি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পরস্পর পূর্ণ সংখ্যা, পি এবং কিউ পরস্পর সহমৌলিক, এবং কিউ ইজ নট ইকুয়ালস টু 0। এই তিনটা শর্ত যদি ফুলফিল করে তখন আমি বলবো ওই সংখ্যাটাকে আমরা বলি মূলদ সংখ্যা। আর যদি ফুলফিল না করে তখন আমি তাকে বলবো অমূলদ সংখ্যা। এবং আমরা তোমাদের সুবিধার্থে বলছিলাম যে পরীক্ষায় তোমার আসলো নিচের কোন সংখ্যাটি আমাদের, এই যে কোন সংখ্যাটি মূলদ বা কোন সংখ্যাটি অমূলদ, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম যে যেহেতু মূলদ, আমাদের মূলদটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। এখন এই যে আমাদের পূর্ণ সংখ্যা মানে হচ্ছে আমার হরে কি থাকবে? 1 থাকবে, আর ভগ্নাংশ মানে হচ্ছে হরে 1 বাদে অন্য যে কোনো কিছু থাকবে। এবার আমরা একটা জিনিস বুঝতে পারলাম, মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, তবে অমূলদ সংখ্যা হচ্ছে সবসময় আমাদের কি, আমাদের এই যে অমূলদ সংখ্যার মধ্যে একটু কাহিনী আছে, সেটা আমরা একটু পরে বলি। প্রথমত আসি, আমরা বলছিলাম কোন একটা সংখ্যা যদি আমাদের ডাইরেক্টলি পি বাই কিউ আকারে দেওয়া থাকে, যেখানে পি কিউ পরস্পর পূর্ণ সংখ্যা, সহবলিক, কিউ ইজ নট ইকুয়ালস টু 0, এই শর্তগুলো ফুলফিল করলে তো আমি শুরুতেই তাকে মূলদ সংখ্যা বলে দিতে পারি, সেটা দেখে বলা যায়। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, গত ক্লাসে বলছিলাম যদি দশমিকের পরে সংখ্যা লিমিটেড থাকে, কয়েকটা থাকে, তখন আমি তাকে বলবো সেটাকে আমাদের পূর্ণ সংখ্যা আকারে আনা যায়, মানে এই আকারে আনা যায়। তাহলে আমরা বলবো দশমিকের পরে সংখ্যা যদি, ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পরে সংখ্যা যদি সসীম হয় তখন আমি বলবো সেটা হচ্ছে মূলদ।
আর যদি দশমিকের পরে সংখ্যা অসীম হয় সেক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া হইতে পারে। একটা হইতে পারে ওই যে দশমিকের পরে অসীম সংখ্যক আমাদের সংখ্যা আছে তারা রিপিট করতেও পারে, রিপিট নাও করতে পারে। এর মানে যদি আমাদের একটা জিনিস বারবার রিপিট করে তাকে আমরা বলি পৌনঃপুনিক বলি। তাহলে পৌনঃপুনিক যদি হয় তখন আমি তাকে মূলদ আকারে নিতে পারি, তার মূলদ সংখ্যা। আর পৌনঃপুনিক না হলে তারা মূলদ সংখ্যা না, তারা হচ্ছে অমূলদ সংখ্যা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয় যে পাইটা কি আমাদের মূলদ নাকি অমূলদ? আমাদের পাইয়ের মান তো আমরা 22/7 আকারে লিখতে পারি। গত ক্লাসে আমরা ক্লিয়ারলি বলেছিলাম পাইটাকে 22/7 আকারে লেখা যায় না, পাইয়ের মান 22/7 এর কাছাকাছি, নট এক্সাক্ট এই মানটা। যদি এই মানটাই হইতো তখন আমি বলতাম পাই হচ্ছে মূলদ, কিন্তু আলটিমেটলি যেহেতু এটার মান 22/7 না, 22/7 এর কাছাকাছি এই মানটা না, অর্থাৎ পাইকে তুমি চাইলেও এই যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারবা না। ওই কারণে আমরা বলি পাই একটা অমূলদ সংখ্যা। এবং আমরা এটাও বলছিলাম রুটের ভিতরে যদি পূর্ণ বর্গ ছাড়া অন্য যে কোনো সংখ্যা থাকে, পূর্ণ বর্গ বলতে কি বুঝি, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, মানে রুটের ভিতরেও আমাদের মনে করো 4 আছে, এটা আমরা বলবো মূলদ সংখ্যা। রুটের ভিতরে আমাদের 9 আছে, এটাকে বলবো মূলদ সংখ্যা। রুটের ভিতরে 16 আছে, এটাকে বলবো মূলদ সংখ্যা। রুটের ভিতরে আমাদের 25 আছে, এই ধরনের পূর্ণবর্গগুলো বসলে মূলদ। আর অন্য সকল ক্ষেত্রে যেমন আমাদের আমাদের মনে করো 11 বসলো, তাহলে 11টা কিন্তু আমার পূর্ণবর্গ না, তাহলে আমার এটা কিন্তু মূলদ না। তাহলে রুটের ভিতরে যদি এরকম পূর্ণবর্গ ছাড়া অন্য যে কেউ থাকে সেটা হচ্ছে আমার অমূলদ সংখ্যা। এবং আমাদের এই সংখ্যাটাকে তুমি যদি দেখো দশমিক আকারে লিখলে দশমিকের পরে প্রচুর সংখ্যা থাকে যে আমাদের এগুলো রিপিট করে না, যে এলোমেলো আমাদের থাকে। তো আমরা এগুলো হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাগুলো দেখে দেখে চিনার উপায় আমরা বলছিলাম। যেহেতু এমসিকিউতে তোমার এত কিছু এই যে আমাদের চিন্তা করার টাইম নেই, সেক্ষেত্রে তুমি এমসিকিউতে এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই তোমার যে কোনো একটা না একটার মধ্যে চলে আসবে। তো তখন তুমি খুব ইজিলি বলে দিতে পারবা কোনটা মূলদ, কোনটা মূলদ নয়, কোনটা অমূলদ, কোনটা অমূলদ নয়। এরপর আসি আমাদের মূলদ সংখ্যার মধ্যে বলছিলাম নিচে যদি কিউ এর মান যদি 1 হয় তারা হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 না হলে ভগ্নাংশ। দুইটা ভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। এই ভগ্নাংশ অনেক ধরনের হইতে পারে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। দশমিকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমাপ্ত দশমিক আর একটা হচ্ছে আবৃত দশমিক। তো এরপর আসি পূর্ণ সংখ্যাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক বলতে আমি কাদেরকে বলতেছি, অঋণাত্মক বলতে হচ্ছে যাদের সামনে মাইনাস চিহ্ন নাই, আর ঋণাত্মক মানে যাদের সামনে মাইনাস চিহ্ন আছে। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি 0 কিন্তু অঋণাত্মক সংখ্যা, 0 1 2 3 এদের আগে মাইনাস চিহ্ন নাই, এর মানে এটা অঋণাত্মক। দেন ওই অঋণাত্মককে দুইটা ভাগে ভাগ করা হয়, শূন্যটাকে আলাদা করা হয়, বাকি সবাই হচ্ছে ধনাত্মক। তাহলে আমি দেখতেছি অঋণাত্মক এগুলো কিন্তু প্রত্যেকটা পূর্ণ সংখ্যা। তাহলে আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আছে তার মধ্যে থেকে শূন্যটাকে বাদ দিলে বাকিগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, যার কারণে ন্যাচারাল নাম্বারের সেট n দ্বারা প্রকাশ করা হয়। আর পূর্ণ সংখ্যাকে z, মূল সংখ্যাকে q দ্বারা প্রকাশ করা হয়। আর স্বাভাবিক সংখ্যা যারা আছে 1 2 3 4 5 এটসেট্রা তাদেরকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, একক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যার 1 আমাদের 1 বাদে, 1টা কিন্তু মৌলিক না যৌগিক না, এটা হচ্ছে একক সংখ্যা। আর 1 বাদে কোন একটা সংখ্যার যদি ওই সংখ্যা আর 1 ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাকে বলে মৌলিক, অন্য সবাই হচ্ছে যৌগিক। এবং একটা প্রশ্ন আসে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, आंसर হচ্ছে 25টা। এবং 1 থেকে 10 পর্যন্ত কয়টা, 11 থেকে 20 পর্যন্ত কয়টা, সেটার জন্য আমরা একটা সিকোয়েন্স মুখস্থ করেছিলাম 4 4 2 2 3 2 2 3 2 1। এবার আসি আমরা এখান থেকে বলতে পারি কিউ এবং কিউ প্রাইম এই দুটো হচ্ছে মূলদ এবং অমূলদ। এই দুটো এমন কোন সংখ্যা নাই যেটা এট এ টাইম মূলদ এবং অমূলদ, সে হয় মূলদ হবে না হয় অমূলদ হবে, সকল বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি তাদের মধ্যে যদি আমি ইউনিয়ন নিই, ইউনিয়ন মানে কমন আনকমন সব, তাহলে মূলদ আর অমূলদ মিলে কি গঠিত হয়, বাস্তব, তখন হচ্ছে রিয়েল নাম্বার। আর যদি আমি ইন্টারসেকশন নিই মানে কমন, এদের মধ্যে কোনো কমন সেট নাই, তাহলে আমরা তখন বলবো ফাঁকা সেট। এভাবে আমরা অন্য যে কোনোগুলো বলতে পারি। এবং আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি এই কিউ হচ্ছে, এখানে যদি আমরা বলি আমার এই যে কিউটা হচ্ছে কি, কিউ ইজ এ সাবসেট অফ আর, অর্থাৎ কিউটা হচ্ছে আর এর উপসেট, কারণ আরটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, আর এর একটা উপসেট কিউ আর একটা উপসেট কিউ প্রাইম। একইভাবে আমাদের পূর্ণ সংখ্যার একটা উপসেট এটা আর একটা উপসেট এটা, এবং আমাদের যাবে। তো আমরা মুখস্থ করার জন্য আমাদের লাগে কি কি দেখো, আমাদের রিয়েল নাম্বারটা লাগে, আমাদের মূলদ লাগে, আমাদের পূর্ণ সংখ্যা লাগে, স্বাভাবিক সংখ্যা লাগে, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা লাগে। তো আমরা সেক্ষেত্রে যে কাজটা করি আমরা এটাকে একটা সিকোয়েন্স আকারে মনে রাখি, কিভাবে, পি সাবসেট n সাবসেট z সাবসেট q সাবসেট r। তাহলে আমরা এখানে বলতে পারি পি হচ্ছে n এর উপসেট, n হচ্ছে z এর, z হচ্ছে q এর, q হচ্ছে r এর, এভাবে আমরা বলতে পারি। যেমন ফর এক্সাম্পল আমরা আরেকটা কথা বলতে পারি
যদি জেড যদি এখন সিম্পল তুমি বলো জেড যদি কিউ এর উপসেট হয় তাহলে আমার জেড হচ্ছে কিউ এর উপসেট, আবার কিউ হচ্ছে আর এর উপসেট, তাহলে আমি কিন্তু বলতেই পারি জেডটা আমার আর এর উপসেট, সেটা বলাই যায়। তাহলে এখন হচ্ছে আমাদের মুখস্থ রাখার জন্য তোমরা এভাবে মনে রাখতে পারো ডাইরেক্ট পি এন জেড কিউ আর, তাহলে এটা মুখস্থ করতে সুবিধা, পি এন জেড কিউ আর, তাহলে মনে থাকবে ভালো। প্রাইম নাম্বার, ন্যাচারাল নাম্বার, আমাদের এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এটা মুখস্থ করে ফেললে তোমাদের সুবিধা হবে। তো আমি দেখি কজন আসছে যে আমাদের ক্লাসটা, এটা হচ্ছে আমরা গত দিনের জিনিসগুলো হালকা করে রিপিট করলাম, এরপর হচ্ছে আমাদের মেইন কনসেপ্টে আমরা চলে যাই। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসের মেইন ইয়াতে চলে যাই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে যে আমরা গত ক্লাসে যা যা পড়লাম সেটাকে একটু সংক্ষেপে রিভিউ করলাম। তো এর মধ্যে সবকিছু তো আর বলা হয় নাই, তো আমরা মোটামুটি এখন আজকে ম্যাথে চলে যাই। এরপরে আমরা যে জিনিসটা হচ্ছে আমরা আজকে কয়েকটা ম্যাথ করব যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এক নাম্বার ম্যাথে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা আমাদের ম্যাথের প্রথম টাইপে চলে যাই, একটু ভালো করে খেয়াল করো। আমরা ম্যাথ করা শুরু করে দিই। আমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে আমাদের ডিজে মানে তোমরা জানো ডিজে মানে দেখাও যে, তাহলে দেখাও যে √3 অথবা বলা হয় √5 অথবা বলা হয় √2 অথবা বলা হয় √7 অথবা বলা হয় √11 এটসেট্রা। একটি অমূলদ সংখ্যা, এটি একটি অমূলদ সংখ্যা, তোমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো আমরা যে কাজটা করি ম্যাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যদি আমাদের দেখা যায় এটা আমার একটা অমূলদ সংখ্যা, সেটা প্রমাণ করা যদি আমার ডিফিকাল্ট হয়, তাহলে আমরা জানি যে যেটা আমাদের অমূলদ সেটা কিন্তু মূলদ নয়। তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে পারি এই সংখ্যাটি মূলদ হওয়া সম্ভব না, তাহলে নিশ্চয়ই সেটা অমূলদ। তাহলে আমরা আবারও বলতেছি, আমাদের ডিরেক্টলি কোন একটা সংখ্যা অমূলদ কিনা সেটা যাচাই করা ডিরেক্ট আমাদের সিস্টেম নাই। কারণ তুমি দেখো না, আমরা অমূলদের ডেফিনেশন কিভাবে বলছিলাম, আমরা বলছিলাম যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ, তাহলে যাদেরকে যায় না তারা হচ্ছে কি? অমূলদ। তাহলে আমরা বলতে পারি কি p/q আকারে প্রকাশ করা গেলে মূলদ আর না করা গেলে অমূলদ। এর মানে যাদেরকে প্রকাশ করা যায় তারা মূলদ, তাহলে যাদেরকে প্রকাশ করা যায় তারা যদি মূলদ হয় তারা বাদে বাকি সবাই কি? অমূলদ। তাহলে আমাদের যদি বলা হয় সংখ্যাটা অমূলদ কিনা যাচাই করার জন্য আমরা কি করব? আমরা অমূলদ মানে কি p/q আকারে প্রকাশ করা যায় না, তো আমরা সেখানে না যাইয়া আমার সংখ্যাটা অমূলদ মানে কি নিশ্চয়ই সেটা মূলদ না, কারণ মূলদটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যাবে। তো আমরা যে কাজটা করব, আমাদেরকে যেহেতু বলেই দিছে এত একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য, তো এত একটি অমূলদ সংখ্যা মানে কি মূলদ নয়, তাহলে আমরা যে কাজটা করব প্রথমে আমরা বলবো ধরে নিলাম এটা একটা মূলদ। মানে জিনিসটা হচ্ছে কেমন, আমি ধরে নিলাম মূলদ, এরপর প্রমাণ করে দিব আমি যে ধরছি এটা ভুল। তাহলে ওই যে আমি বললাম আমার টার্গেট কি মূলদ নয় প্রমাণ করা, ওই কারণে আমি প্রথমে ধরে নিব দিস ইজ মূলদ হয়, দেন আমরা প্রমাণ করে দিব দিস ইজ মূলদ নয়। দিস ইজ মূলদ নয় দ্যাট মিন্স এটা আমাদের অমূলদ হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের বলছে অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য, এর মানে এটা মূলদ নয় প্রমাণ করতে হবে। মূলদ নয়ের কারণে আমরা কি করব? এটাকে মূলদ প্রথমে ধরে নিব। তাহলে এটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। আমরা যে কাজটা করি আমাদের আন্দাজে সবকিছু করি, হ্যাঁ, যার কারণে পরীক্ষা একটু প্রবলেম হয়ে যায়। তো আমরা একটা জিনিস দেখি, এখানে প্রথমে কয়েকটা সংখ্যা লিখি 1 2 3 4 5 6 7 আর যাইলাম না, এবার যাওয়া যায়। আমি যদি এই সকল সংখ্যাকে বর্গ করি, কি করব? বর্গ করলে 1 কে বর্গ করলে কত হয়? 1ই হয়। 2 কে বর্গ করলে 4, এরপর 3 কে বর্গ করলে 9, 4 কে বর্গ করলে কত হয়? 16, 5 কে করলে 25, 6 কে করলে কত হয়? 36, 7 কে করলে 49, দেন এভাবে চলতে থাকবে। তো আমার কথা হচ্ছে √3 টা এক্স্যাক্টলি কত আমি জানি না, তবে আমি এটা জানি √3 তাকে স্কয়ার করলে কিন্তু 3 হয়, আবার √5 তাকে স্কয়ার করলে কিন্তু 5 হয়, আবার আমরা জানি √7 তাকে স্কয়ার করলে কি হয়? 7 হয়, √11 তাকে স্কয়ার করলে 11 হয়। তো আমি যেহেতু
3 5 7 11 এদের সাথে পরিচিত, √3 এর সাথে পরিচিত না। কেন পরিচিত না বলতেছি, কারণ আমি তো এটা প্রমাণ করব। দ্যাট মিন্স আমি এটার সাথে পরিচিত না। কার সাথে পরিচিত? তার বর্গের সাথে পরিচিত। তাহলে আমি তাকে চিন্তা না করে তার বর্গকে চিন্তা করব। তাহলে পরীক্ষায় আমাকে যেটা বলুক না কেন আমি সেটা প্রমাণ করতে পারবো। কিভাবে? মনে করো আমরা এখন প্রমাণ করব যেটা, সেটা হচ্ছে আমরা প্রমাণ করব √3 এর জন্য। কার জন্য? √3। এবার আমাকে যদি বলা হয় √3 প্রমাণ করার জন্য, আমি শুরু করব তার বর্গ দিয়ে। আবার বলতেছি, আমাকে যদি বলা হয় √3 প্রমাণ করার জন্য, আমি শুরু করব তার বর্গ দিয়ে। কেন বর্গ দিয়ে শুরু করব? কারণ আমি √3 এর সাথে পরিচিত না, আমি তার বর্গের সাথে পরিচিত। তাহলে √3 কে বর্গ করলে কি হয়? আমাদের √3 কে বর্গ করলে 3 হয়। তাহলে আমি তার আগে একটা জিনিস ধরে নিই। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমত বলি আমাদের এখানে, তাহলে আমাদের এখানে √3 আছে না, এই √3 কে বর্গ করলে কি পাবো? 3। এটা আমরা মনে মনে পাইলাম। এবার এই যে বর্গ সংখ্যা যারা আছে, তুমি বলো এই যে √3 এর বর্গ 3, এই 3টা তুমি দেখবে এখানে কোনো না কোনো কারো মাঝখানে আছে। যদি মাঝখানে না থাকে, ফর এক্সাম্পল আমার বর্গগুলো 4 হয়ে গেল, আলটিমেটলি কাকে বর্গ করলে 4 হয়? 2 কে। তো তোমাকে 2 কে অমূলক প্রমাণ করতে বলবে না, 2 তো আমার মূলক। কারণ 2 কে আমি যদি বর্গ করি আলটিমেটলি আমি পাচ্ছি কত? 4। আর 4 কে যদি আমি রুট করি আলটিমেটলি আমি পাচ্ছি 2। এবার এটা তো মূলত আমি জানি। আমি তো আগেই বলছিলাম, পরিচিতি দেওয়ার সময় বলছিলাম, যারা বর্গ সংখ্যা না, তারা ছাড়া রুটের ভিতরে অন্য কেউ থাকলে তারা হচ্ছে অমূলক। তাহলে কিন্তু ওরা যদি থাকে সেগুলো কিন্তু অমূলক না, মূলক। তাহলে আমরা বলতে পারি কখনো পরীক্ষায় তোমাকে এই যে এগুলো দিবে না, 2 3 4 5 এগুলো দিবে না, এগুলো তো মূলক ডাইরেক্ট বলা যায়। পরীক্ষায় দিবে কোনগুলা? অন্যগুলা। হ্যাঁ, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, √3 বললো, তাহলে √3 বললো মানে আমরা কি √3 কে স্কয়ার করলে পাবো 3। 3 কার কার মাঝখানে আছে দেখো তো? 1 এবং 4 এর মাঝখানে। তাহলে আমরা লিখবো, আমরা জানি আমরা কি জানি? এই 3 সংখ্যাটা কার কার মাঝখানে? 1 আর 4। 3 1 থেকে বড় কিন্তু 4 থেকে কি ছোট। আমরা জানি 3 সংখ্যাটি 1 থেকে বড় কিন্তু 4 থেকে ছোট। এবার বলো, আমি যদি এটাকে বর্গমূল করে দিই, বর্গমূল করলে এটাকে মনে হয় রুট করো, এই কাজ করিও না। এখানে রুট চিহ্ন, এখানে রুট চিহ্ন, এখানে রুট চিহ্ন ডাইরেক্ট দিয়ে দিবা। তুমি ডাইরেক্ট করে দাও। 1 কে রুট করলে কত হয়? 1 কে রুট করলে হয় 1, 3 কে রুট করলে হয় √3, 4 কে রুট করলে হয় 2। তাহলে আমরা এখানে পাশে লিখে দিব বর্গমূল করে। এগুলো লিখতে হবে বর্গমূল করে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম কাজ, যে আমার যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে স্কয়ার করে আমি এই কাজটা করব। যেমন আমাকে যদি বলা হয় √5 একটা অমূলক সংখ্যা, তখন আমি কি দিয়ে শুরু করব? √5 কে স্কয়ার করলে কি হয়? 5। 5 কার কার মাঝখানে আছে? 4 আর 9 এর মাঝখানে। তখন আমি লিখব 5 4 এর থেকে বড়, 9 থেকে ছোট। তখন আমি লিখব, তাহলে আমার এটা রুট করলে 2, এটা রুট করলে √5, এটা রুট করলে 3। আমাকে যদি পরীক্ষায় বলা হয় √7, তাও কিন্তু 7টা এর মাঝখানে। যেমন আমাকে পরীক্ষায় বলা হয় √11, তাহলে 11 বললে আমরা কি করব? 11 কার কার মাঝখানে দেখো তো? 9 আর 16, তাহলে 9 এবং 16 এর মাঝখানে। এখন তাহলে আমরা রুট করলে কি হবে? 3, এরপরে √11, এরপরে 4। তাই একটু ভালো করে খেয়াল করো, সব ক্ষেত্রে একটা কমন জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে কি? এই √3টা 1 আর 2 কিন্তু পরস্পর ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে 1 এর পরেই 2। তাহলে দেখো 1 এর পরেই 2 মানে 1 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কিন্তু 2। তাহলে দুইটা পূর্ণ সংখ্যার মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা থাকা যায় না। আর পূর্ণ সংখ্যা যদি হয় সেটা তো আমাদের মূলদ হবে। তাহলে আমার প্রথম কথা হচ্ছে 1 এবং 2 এর মাঝখানে √3 আছে, দ্যাট মিন্স কি √3 পূর্ণ সংখ্যা নয়, সেটা ভগ্নাংশ। একইভাবে এখানে দেখো √5টা 2 আর 3 এর মাঝখানে আছে, এর মানে এটাও পূর্ণ সংখ্যা নয়। একইভাবে √11 3 এর পরের মাঝখানে আছে, এটাও পূর্ণ সংখ্যা নয়। তো তোমরা যে কাজটা করো, পরীক্ষা হয়তো এই ম্যাথটা করছো, অন্যগুলা মুখস্থ করে ফেলো। কেন আমি এই কাজটা করলাম সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি এই কাজটা কেন করলাম, এবং এবার তোমাকে যাই দেখ কোনো সমস্যা নেই, নিয়ম একটাই, ওই নিয়ম আমি বলে ফেলবো। √3টা 1 থেকে বড়, 2 থেকে ছোট। তাহলে আমরা এবার লিখবো অতএব আমরা বলবো অতএব √3 পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যা নয় মানে কি? ভগ্নাংশ। তাহলে আমাদের √3 পূর্ণ সংখ্যা নয় মানে ভগ্নাংশ। তাহলে আমি ধরে নিলাম এই যে √3টাকে কি প্রমাণ করতে হবে? অমূলক প্রমাণ করতে হবে। তাহলে আমি ভগ্নাংশ ধরলে এরকম ধরতে পারি না, p/q আকারে। আর p/q আকারে থাকলে কিন্তু সেটা মূলক। তাহলে আমি ধরে নিলাম, ধরি √3 একটি মূলদ সংখ্যা। আচ্ছা বলো তো,
√3 যদি মূলদ সংখ্যা হয় √3 এর মান কত বলতো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে কিনা যাবে পাশে লিখে দিব যেখানে ওই তিনটা লাইন পি কিউ পরস্পর পূর্ণ সংখ্যা পি কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ ইজ নট ইকুয়ালস টু 0 এটা আমরা লিখে দিলাম তাহলে দেখো √3 ইকুয়ালস টু পি বাই কিউ এখন যদি আমার কথা হচ্ছে এই লাইনটা যদি সত্যি হয় তাহলে এটা মূলদ আর আমরা জানি যে এটা সত্যি হবে না তাহলে এটা যে মিথ্যা সেটা আমাকে প্রমাণ করে দিতে হবে তাহলে কিভাবে প্রমাণ করব দেখো তো আমি প্রথমত জেনে গেলাম সেটা আমার কি নয় এখান থেকে জেনে গেলাম এটা আমার পূর্ণ সংখ্যা নয় এটা আমার ভগ্নাংশ আমি একটা ভগ্নাংশ ধরে নিলাম ওই ভগ্নাংশটার থেকে দেখে আমরা বলতে পারি সেটা মূলদ হইতে পারে মূলদ নাও হইতে পারে আমি ধরে নিলাম সেটা মূলদ এখন মূলদ ধরে নিয়ে আমি বলবো আমি যে ধরছি সেটা ভুল কিভাবে দেখো তোমরা 99টা করে আসছো ওই জন্য আমি বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না তাহলে আমি কি করলাম এটাকে বড় করে দিলাম বড় করলে পাবো 3 ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ স্কয়ার এখান থেকে আমি কিউ দুটো থেকে একটা নিয়ে এলে 3 কিউ ইকুয়ালস টু একটু খেয়াল করো 3 কিউ ইকুয়ালস টু কি পাচ্ছি পি স্কয়ার ডিভাইড বাই কিউ এখন বলো এখানে পি এবং কিউ পরস্পর কি সহমৌলিক মেইন কথা হচ্ছে সহমৌলিক তাহলে একটা কথা বলে রাখি সহমৌলিক যেমন 3 এর 2 তাহলে 3/2 এর 3 এবং 2 কিন্তু সহমৌলিক দেখো এদেরকে বর্গ করো বর্গ করলে কি পাবা 3 স্কয়ার 2 স্কয়ার মানে আমার 9/4 কাটাকাটি যায় না তুমি তাকে গণ করো কাটাকাটি যাবে না যেটাই করো কখনো কাটাকাটি যাবে না কারণ তুমি 3 স্কয়ার করছো মানে কি 3 দুইটা দিয়ে দিছো 2 দুইটা দিয়ে দিছো কাটাকাটি কি যাবে যাবে না এর মানে সহমৌলিক সংখ্যাকে বর্গ করো গণ করো যাই করো কখনো আর কাটাকাটি যাবে না এবং তুমি এটাকে স্কয়ার করলে কি হয় 3 * 3 ডিভাইড বাই 2 * 2 কাটাকাটি কি যায় যায় না এখান থেকে 3 টাকে সরাই দাও কাটাকাটি কি যাবে যাবে না আবার এখানে 3 টাকে রেখে 2 টাকে সরাই দাও তাও কি কাটাকাটি যাবে যাবে না এর মানে আমরা বলতে পারি পি বাই কিউ যদি আমাদের মূলদ সংখ্যা হয় সহমৌলিক হয় যদি পরস্পর তাহলে পি স্কয়ার বাই কিউ স্কয়ার যদি হয় এখানে স্কয়ার করলাম দেন আমি যদি বলি পি বাই কিউ স্কয়ার এটাও আমার কাটাকাটি যায় না আবার পি স্কয়ার ডিভাইড বাই কিউ এটাও কিন্তু কাটাকাটি যায় না এর মানে পি এবং কিউ পরস্পর সহমৌলিক হওয়ার কারণে এরা কখনো কাটাকাটি যাবে না এবার আচ্ছা ভালো কথা এবার আমার কথা হচ্ছে অনেকে এই প্রশ্নটা করে ভাইয়া আমার তো এখানে কাজ আপনি কেন এই কাজটা করলেন এই যে এই লাইনটা আমি কেন লিখলাম বা আমার কেন প্রমাণ করতে হচ্ছে যে এটা পূর্ণ সংখ্যা নয় হ্যাঁ আচ্ছা বলো তো আমি যদি বলি √3 ইকুয়ালস টু পি বাই কিউ কিউ ইকুয়ালস টু যদি কখনো 1 হয় তখন তো আমার এটা কি হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু আমি আগেই বলে দিয়েছি সেটা পূর্ণ সংখ্যা হওয়া সম্ভব না এর মানে কিউ এর মান কখনো 1 হবে না তাহলে এবার বলো আমি জানি কিউ 1 না এই কিউ যদি 1 বাদে অন্য কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে পি স্কয়ার ডিভাইড বাই কিউ কাটাকাটি তো যাবে না আবার কিউটা 1 ও না 1 হইলে তখন যাইয়া রাশিটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি √3 কোনো পূর্ণ সংখ্যা না এর মানে কিউ কখনো 1 হইতে পারে না তাহলে বলো এই পি স্কয়ার বাই কিউ এখানে কি কাটাকাটি যাবে যেমন আমরা যদি বলি 3 স্কয়ার বাই 2 কাটাকাটি যাবে যাবে না এর মানে এই পুরো রাশিটা একটা কি ভগ্নাংশ না এটা কি ভগ্নাংশ আর এদিকে দেখো বামে কি আছে তাহলে বামে আছে কি 3q 3 একটা পূর্ণ সংখ্যা q একটা পূর্ণ সংখ্যা কারণ আমি আগেই বলছি p q পরস্পর পূর্ণ সংখ্যা তাহলে বলো এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা তাদের গুণফল একটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে আমি এখানে দেখলাম 3q এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর p স্কয়ার বাই q এটা হচ্ছে কি ভগ্নাংশ তাহলে আমাকে এখন তোমরা বলো একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ কি কখনো সমান হইতে পারে না তাহলে আমরা এখানে কিভাবে লিখবো খেয়াল করো আমরা এভাবে লিখবো আমরা জানি এটা লিখলাম এখান থেকে বুঝে গেলাম এটা পূর্ণ সংখ্যা নয় অনেকেই জানে না কেন আমি এই কাজটা করছি কারণ এখানে কিউ এর মান যাতে 1 না সেটা প্রমাণ করার জন্য এরপর আমি এটাকে ধরে নিলাম মূলদ ধরার পর আমি এখান থেকে এতটুকু আসলাম দেখলাম আমি এবার লিখবো এখানে যেহেতু কিউ একটি পূর্ণ সংখ্যা অতএব 3q একটি পূর্ণ সংখ্যা এবার আসি এরপর লিখবো যেহেতু পি এবং কিউ পরস্পর সহমৌলিক অতএব পি স্কয়ার বাই কিউ একটি ভগ্নাংশ এবার লিখবো যেহেতু একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ কখনো পরস্পর সমান হতে পারে না অতএব এটাকে যদি তুমি বলো ইকুয়েশন এটাকে যদি বললাম মনে করো ইকুয়েশন নাম্বার 1 এটাকে বললে 2 তাহলে আমরা বলবো যেহেতু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পরস্পর সমান হইতে পারে না অতএব সমীকরণ 2 কখনো সম্ভব নয়
যদি সমীকরণ 2 কখনো সম্ভব না হয় এর মানে সমীকরণ 1 অনুযায়ী আমাদের ধারণা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। এই লাইনটা লিখবা, যেহেতু এটা সম্ভব না অতএব আমাদের ধারণা, যেটা আমরা ধারণা করছিলাম, ধারণা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। তাহলে আমাদের ধারণা মিথ্যা প্রতিপন্ন হয়েছে মানে কি? আমরা ধারণা করছিলাম √3 মূলক, তাহলে আমার ধারণা কি সত্য না মিথ্যা? তো আমার ধারণা যেহেতু মিথ্যা, এবার লিখবো অতএব √3 কখনো মূলক সংখ্যা হইতে পারে না, সুতরাং √3 একটি অমূলক সংখ্যা। তাহলে দেখো এই নিচের কাজটা সবার জন্য সেম, কিন্তু তোমার এখানে কাহিনী করতে হবে। এই জিনিসটা আমরা করতেছি কেন? এখানে কিউ এর মান যে 1 না সেটা বোঝানোর জন্য। এবং এরপরে বাকি কাজগুলো তুমি দেখো, এখান থেকে তো আমি আগেই বলছি তোমার এটা ছাড়া বাকি যেটাই আসুক কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা যে জিনিসটা বলতে পারি, তোমাকে পরীক্ষায় যেটাই বলুক তুমি সেটাই করো, কোনো সমস্যা নাই। এবং এটা অনেকবার পরীক্ষা আসছে, পরীক্ষার জন্য আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটাকে লিখতে পারি HM, হ্যাঁ HM। এই ধরনের ম্যাথগুলোতে আমাদের HM মানে হচ্ছে হট ম্যাথ। এই ম্যাথটা একটা আমাদের হট ম্যাথ, আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, যদি তোমরা 9-10-এ করে আসছো। তো তাহলে আমরা এরপরে সামনের দিকে প্রসিড করি। হ্যাঁ, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, এই যে আমাদের √3 একটি অমূলক সংখ্যা, √5 একটি অমূলক সংখ্যা, √2, √7, √11 যেটাই দেখ আমার কোনো আর প্রবলেম হওয়ার কথা না। ওকে, দেখ তাহলে যদি প্রবলেম না হয় আমরা সামনের দিকে প্রসিড করি। এবার আসো সামনের দিকে যদি যাই, ও সরি এটা তো আমি ছবি তুলতে ভুলে গেছি। আর সমস্যা না, আমি খাতায় লিখে দিয়ে দিব, কিছু করার নেই, ছবি তুলতে ভুলে গেছি, অথবা ভিডিও থেকে ছবি তুলে আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করি যে আমাদের এখন শেষ, যে আমাদের √3 একটি অমূলক সংখ্যা, সেটা প্রমাণ করা শেষ। এবার আমরা আসব আমাদের অসমতা নিয়ে। দেখো অসমতা মানে কি? অসমতা মানে হচ্ছে সমান সমতা নাই। সমতা নাই মানে কি? সমীকরণের দুইটা পাশ সেম না। যেমন আমরা যদি বলি x = 3, দেখো এটা কিন্তু অসমতা না, এই দুইটা পাশ কেমন? সমান। আবার আমি যদি বলি x is greater than 3, তাহলে এক পাশটা আরেক পাশের তুলনায় বড়, তাহলে আমি এদেরকে সমতায় আনতে পারবো না। আবার আমি যদি বলি x is less than or equals to 3, তাহলে এক পাশটা আরেক পাশের তুলনায় সমানও হইতে পারে, লেস দেন হইতে পারে, আমি শিওর না কোনটা হবে। তাহলে যে কোনোটাই হইতে পারে, যে কোনোটার জন্য সত্য, তাহলে আমার এটাও কিন্তু সমতা নাই। তাহলে আমরা এগুলোকে আমরা বলি অসমতা। এই অসমতা আমার আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে এক চলকের জন্য, আর একটা হইতে পারে দুই চলকের জন্য, সেম আমাদের তিন চলকের জন্য হইতে পারে। তবে আমাদের সিলেবাস আছে শুধুমাত্র এক চলক আর দুই চলক। যেমন এক চলকের একটা অসমতা এখানে দেওয়াই আছে, এখানে চলক হচ্ছে x, x এর মান পরিবর্তন হইতে পারে, এটা হচ্ছে আমার এক চলকের অসমতা। আর আমি যদি বলি x + y is greater than or equals to 5, এটা হচ্ছে আমার দুই চলকের অসমতা, কারণ চলক দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তাহলে আমি প্রথমত দেখলাম আমাদের অসমতার মধ্যে তাহলে কি কি থাকতে পারে? গ্রেটার দেন থাকতে পারে, লেস দেন থাকতে পারে, গ্রেটার দেন অর ইকুয়াল থাকতে পারে, লেস দেন অর ইকুয়াল থাকতে পারে। দেখো এটা কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল, অর কিন্তু অর মানে আমি যদি বলি x is greater than or equals to y, এর মানে x এর মান y থেকে বড় হলেও রাইট, সমান হলেও রাইট, অথবা মানে যে কোনো একটা হইলেই হবে। এমন না যে দুইটা এট এ টাইম তো হইতে পারে না, দুইটা সংখ্যা কি এট এ টাইম একটা আরেকটার থেকে বড় আবার সমান হইতে পারে না। তাহলে আমার যে কোনো একটা, এখানে অনেকে ভুল করে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কি? অসমতা। এখন অসমতার ক্ষেত্রে আমাকে কিছু কাজ করতে হবে। অসমতার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি মানতে হবে, একটু খেয়াল করো নিয়মগুলো কি কি। অসমতার ক্ষেত্রে আমি কয়েকটা কাজ করব। এক নাম্বার কাজ করব, তাহলে আমাদের অসমতার অপারেশন, এখানে অপারেশন আমি 4 ধরনের করব, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে আমি প্রথমত দেখি যে আমাদের সিম্পল জিনিসটা দেখো, আমরা প্রথমে যে কাজটা করব যে অসমতার আমাদের এই যে 3 is greater than 2, এটা আমরা জানি। তাহলে এটা কিন্তু একটা অসমতা, 3টা 2 এর থেকে বড়, এটা হচ্ছে আমার একটা কি? অসমতা। এখন সমীকরণের উভয় পাশে আমি যোগ কয়েকটা জিনিস করব, খেয়াল করো। একটা হচ্ছে আমি একবার হচ্ছে যোগ করব, আরেকবার হচ্ছে আমি বিয়োগ করব, আরেকবার হচ্ছে আমি গুণ করব, আরেকবার হচ্ছে আমি ভাগ করব। এমন এই 4 ধরনের কাজ আমি করব। এখন এই যে আমি যোগ করব, এই যোগটা, বিয়োগ, গুণ, ভাগ,
এটা আমি আবার চারটে উপায়, আবার দুইটা উপায় করব। কয়টা উপায়ে? দুইটা। দেখো এই যোগ করব আমার দুটো উপায় কি কি একটু খেয়াল করো। এক নাম্বার উপায় হচ্ছে আমি প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা যোগ করব, ধনাত্মক সংখ্যা যোগ করব। আর সেকেন্ড আমি যে কাজটা করব সেক্ষেত্রে হচ্ছে আমি ঋণাত্মক সংখ্যা যোগ করব, ঋণাত্মক সংখ্যা। একইভাবে বিয়োগের ক্ষেত্রে আমি দুইটা কাজ করব। একটা হচ্ছে আমি ধনাত্মক সংখ্যা বিয়োগ করব, ধনাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে আমি ঋণাত্মক সংখ্যা বিয়োগ করব, আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা বিয়োগ করব। একইভাবে গুণের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ধনাত্মক সংখ্যা গুণ করব, ধনাত্মক সংখ্যা গুণ করব, আরেকটা হচ্ছে আমরা ঋণাত্মক সংখ্যা গুণ করব। একইভাবে ভাগের ক্ষেত্রে আমি ওই কাজটা করব। একটা হচ্ছে আমি ধনাত্মক সংখ্যা ভাগ করব, আর একটা হচ্ছে আমি ঋণাত্মক সংখ্যা ভাগ করব, ঋণাত্মক সংখ্যা ভাগ করব। এবার তোমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যে এই কাজগুলো করব সেই কাজগুলো আমি একটু দেখাই। তাহলে আমার দেখলাম কি, আমি যোগ বিয়োগ গুণ ভাগ চারটা অপারেশন করব। ওই চার ধরনের অপারেশনের মধ্যে আমি একবার ধনাত্মক একবার ঋণাত্মক নেব সবগুলো ক্ষেত্রে। একবার ধনাত্মককে দিয়ে কাজ করব, আরেকবার ঋণাত্মককে দিয়ে কাজ করব। তো আমি আমাদের এক্সাম্পলের জন্য ধরে নিলাম, সেটা হচ্ছে আমার যে ধনাত্মক, এই ধনাত্মক বলতে আমি +2 বুঝতেছি, আর ঋণাত্মক বলতে আমি -2 বুঝতেছি। মানে জাস্ট একটা ধনাত্মক একটা ঋণাত্মক বুঝে নিলাম। তো আমি জাস্ট সংখ্যা দিয়ে বুঝাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। তাহলে প্রত্যেক ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি জানি 3 is greater than 2। তাহলে আমি একটু জায়গা করে লিখি, 3 is greater than 2, 3 is greater than 2, 3 is greater than 2, 3 is greater than 2। আমি আগে ভাগে লিখে রাখি আমাদের বুঝতে সুবিধার জন্য। 3 is greater than 2, 3 is greater than 2, 3 is greater than 2, 3 is greater than 2। এখানে আমি অপারেশন চালাবো। প্রথম অপারেশন দেখো, আমি কি করব? যোগ করব। আমি সমীকরণের উভয় পাশে একই সংখ্যা যোগ করব। তাহলে সমীকরণের উভয় পাশে কি সংখ্যা যোগ করব? ধনাত্মক। তাহলে আমি একবার যোগ করলাম +2 যোগ করলাম, আর এদিকে 2 যোগ করলাম। আসলে খেয়াল করো, যোগ করার কারণে কি হলো, সমীকরণের উভয় পাশে সেম সংখ্যা যোগ করলাম, যোগ করলে কি হলো, 3 এ 2 এ 5 আর 2 এ 2 এ 4। আচ্ছা বলো তো 5 এবং 4 এর মধ্যে কে বড়? অবশ্যই আমার 5 বড়। তাহলে খেয়াল করো আমার সমীকরণের, তাহলে আমি এখান থেকে একটা জিনিস শিখলাম, কোন একটা অসমতার মধ্যে উভয় পাশে যদি ধনাত্মক সংখ্যা যোগ করা হয় তাহলে কিন্তু অসমতার চিহ্ন আগের মতোই থাকে, এর মানে চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। এবারে সে একই সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো আমি কি বিয়োগ করতেছি, দেখো মাইনাস, আমাদের সরি যোগই করব, প্লাস -2 প্লাস -2। তাহলে খেয়াল করো 3 প্লাস মাইনাসে -2 গ্রেটার দেন 2 প্লাস মাইনাসে -2। তাহলে 3 থেকে 2 গেলে হয় 1, আর এদিকে 2 থেকে 2 গেলে হয় 0। 0 এবং 1 এর মধ্যে কে বড়? অবশ্যই আমার 1 বড়। এর মানে চিহ্নটা ঠিক আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে আমরা দেখলাম আমার কোন একটা অসমতার মধ্যে দেখো তুমি যদি উভয় পাশে ধনাত্মক, আমাদের উভয় পাশে যদি ধনাত্মক সংখ্যা যোগ করো অথবা ঋণাত্মক সংখ্যা যোগ করো তাহলে আমার কি হচ্ছে না, অসমতার চিহ্নে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমি 1 নাম্বার শর্ত হচ্ছে আমি অসমতার ম্যাথ করার সময় ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যা ইচ্ছা মতো উভয় পাশে যোগ করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। অর্থাৎ যোগ করো আর বিয়োগ তুমি এই যে ধনাত্মক বা ঋণাত্মক যোগ করো সেক্ষেত্রে তোমার চিহ্ন আগের মতোই থাকবে। তাহলে আমি একটা ডিসিশন নিয়ে নিলাম, যোগে আমার কোনো সমস্যা নাই। এবার আসি বিয়োগ। তুমি যদি ধনাত্মক সংখ্যা বিয়োগ করো কি হবে? তাহলে আমি বিয়োগ করলাম কি ধনাত্মক সংখ্যা, এর মানে +2, আর বিয়োগ করলাম ধনাত্মক সংখ্যা মানে +2। তাহলে আমি ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে কি হয়? 3। তাহলে আমি 3 থেকে 2 গেলে কি হয়? আমি একসাথে লিখে দিই, 3 থেকে 2 গেলে হয় 1, আর এখানে 2 থেকে 2 গেলে হয় 0। তাহলে 0 আর 1 এর মধ্যে কে বড়? অবশ্যই 1 বড়। দ্যাট মিন্স আমি দেখতেছি আমার এখানে চিহ্নের কোনো সমস্যা হচ্ছে না। একইভাবে আমি যদি যোগ করি তাহলে আমি এবার বিয়োগ করব, তবে কাকে বিয়োগ করব? ঋণাত্মক সংখ্যাকে। তাহলে -2 কে আমি বিয়োগ করব, বিয়োগ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে 3 + 2 এদিকে 2 + 2, এর মানে 3 2 5 আর এদিকে হয়ে যাচ্ছে 4। তাহলে দেখো এই ক্ষেত্রে চিহ্নের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমি বলতে পারি তুমি অসমতা ইচ্ছা মতো উভয় পাশে যোগ করো, ইচ্ছা মতো উভয় পাশে বিয়োগ করো, কোনো সমস্যা নাই। অসমতার ম্যাথে আমি এই কাজগুলো করতে পারবো কোনো শর্ত ছাড়া। এবার আসো গুণ। আমি উভয় পাশে 2 গুণ করলাম, এই পাশে 2 দ্বারা গুণ দিলাম, এই পাশে 2 দ্বারা গুণ দিলাম।
3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে আমরা একটু খেয়াল করো এই 6 এবং 4 এর মধ্যে কে বড়? অবশ্যই 6 বড়। তাহলে দেখো আমি যদি ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ দিই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, আমার 6টাই বড় থাকতেছে, অর্থাৎ চিহ্ন আগের মতোই আছে। এবার দেখো তুমি যদি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ দাও -2 -2, এবার দেখো 3 দুগুণ 6, 2 দুগুণ -4। এবার বলো -6 আর 4 এর মধ্যে কে বড়? অবশ্যই -4 বড়। তাহলে একটু খেয়াল করে দেখো এই ক্ষেত্রে আমার এই চিহ্নটাকে তুমি আগের মতো রাখতে পারবা না, চিহ্নটা উল্টে গেল। তাহলে আমরা বলতে পারি এক ক্ষেত্রে আমরা ঝামেলা পেলাম, সেটা হচ্ছে কি আমাদের কোনো একটা অসমতার মধ্যে যদি আমি ঋণাত্মক দ্বারা গুণ করি, ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে অসমতার চিহ্ন উল্টে যাবে। এর মানে তুমি গুণ করো কোনো সমস্যা নাই, যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করবা সাথে সাথে চিহ্নটাকে উল্টে দিবা। তাহলে আবারও বলতেছি তুমি যখনই ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করবে তাহলে আমি পাইলাম এই ক্ষেত্রে পরিবর্তন হয়, পরিবর্তনের একটা পাইলাম। তাহলে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে আমি অসমতার চিহ্ন কি করে দিব? উল্টে দিব। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন উল্টে দিব। এবার আসো ভাগের ক্ষেত্রে। ভাগ করি, কি দ্বারা ভাগ করব? আমরা প্রথম ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমার 3/2, তাহলে আমি 3 কে 2 দ্বারা ভাগ করলাম 3/2, এদিকে 2/2। তো 3/2 আমরা যদি ভগ্নাংশে লিখি 1.5 আসে, আর 2/2 মানে 1। খেয়াল করে দেখো চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। আবার আমি যদি এবার করি 3/-2, 2/-2, এবার দেখো এখানে আসে -1. আমরা যদি পয়েন্টটা লিখি 1.5, আর এদিকে আসছে -1। এবার বলো -1 আর -1.5 কে বড়? অবশ্যই -1 বড়। তাহলে আমি দেখতেছি এক্ষেত্রে চিহ্নটা উল্টে যাচ্ছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, আমি যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করি আমার কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম দুই জায়গায় হচ্ছে, যখন আমি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করতেছি, যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করতেছি। তাহলে আমি অসমতার ম্যাথগুলো করার সময় যদি দেখি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ দেওয়া লাগতেছে, তাহলে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ দিবা, কোনো সমস্যা নেই। বাট ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ দিলে সাথে সাথে চিহ্নটাকে উল্টে দিবা। ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ দিলে সাথে সাথে চিহ্নটাকে উল্টে দিবা, তখন আর তোমার দেখা লাগবে না আসলে ঠিক আছে কিনা, সবসময় ঠিক থাকবে। তাহলে আমি আবারও বলতেছি, অসমতার ম্যাথগুলো করার সময় তুমি যখন দেখবা ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ দিচ্ছ তখন চিহ্নটা উল্টে দিবা, তুমি যখন দেখবা ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ দিচ্ছ তখন তুমি চিহ্নটা উল্টে দিবা। আরেকটা অপারেশন আমার বাকি রয়ে গেছে, সেটা আমি এখানে দেখাই। ওই অপারেশনটার নাম হচ্ছে ইনভার্স অপারেশন। যেমন আমি যদি বলি 1/x আর x ইনভার্স 1 সেম কথা, ঠিক কি না? এটা হচ্ছে আমার ইনভার্স অপারেশন, অর্থাৎ জাস্ট 1/, করে দেওয়া। কোন একটা সংখ্যাকে 1/, করে দেওয়া মানে হচ্ছে সেটা কি ইনভার্স হয়ে যাওয়া। তাহলে দেখো ইনভার্সের ক্ষেত্রে আমি কি পাই? সেক্ষেত্রে দেখো আমার আছে 3 is greater than 2। ওকে, ইনভার্স করব মানে কি উল্টাই দিব। তাহলে আমি 3 কে লিখবো 1/3, 2 কে লিখবো 1/2। এখন তোমরাই বলো 3/1, 2/1 কোনটা বড়? অবশ্যই 2/1। এর মানে এটা আমার বড়। তাহলে আমি কি দেখতেছি, যখন আমি ইনভার্স করতেছি তখন আমার অসমতার চিহ্নটা উল্টে যাচ্ছে। তাহলে আমি এই ক্ষেত্রে তাহলে কি বলতে পারি, ওভারঅল এখানে যতগুলা কাজ দেখতেছো এর বাইরে তোমার আর অসমতার কোনো কাজ করা লাগবে না। তাহলে ওভারঅল আমি কয়টা কাজের উপর শর্ত পাইছি? 3টা। কোনো অসমতাকে যদি অসমতার মধ্যে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ দিলে চিহ্নটা উল্টে যায়, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ দিলে চিহ্নটা উল্টে যায়, ইনভার্স করলে চিহ্নটা উল্টে যায়। আমার শীটের মধ্যে লেখা আছে, তাও তোমরা খাতা লিখে রাখিও। অসমতার চিহ্ন পরিবর্তন হয় 3টি ক্ষেত্রে: ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে এবং ইনভার্স করলে। এই 3 ক্ষেত্রে অসমতার চিহ্ন উল্টে যায়। তাহলে আমি আবার বলতেছি, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে, এই আর ইনভার্স করলে, এই আচ্ছা তাহলে আমরা এই 3টা কাজ করলে, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে, ইনভার্স করলে, এই 3 ক্ষেত্রে আবার অসমতার চিহ্ন উল্টে যায়। অর্থাৎ এই 3টা কাজ করলে তুমি অসমতার চিহ্নটাকে উল্টে দিবা। তাহলে আমি একটু ছবিটা তুলে নিই, তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তাহলে
কেউ যদি না লিখতে পারো কোনো সমস্যা নাই, তোমরা এই যে পরে আমি ছবি দিলে ছবি থেকে এই লেখাটা তুলে নিও। এই পুরোটা তুলে নিতে হবে, এটা কিন্তু শিটে থাকবে না। সবকিছু শিটে থাকলে তোমরা অলস হয়ে যাবা, তো অলস হওয়া ভালো না, ওই কারণে তোমাদেরকে লিখতে হবে। ওই কারণেই আমরা শিটের মধ্যে সবকিছু অ্যাড করব না। এখন আসি, এবার আসি, আমরা দেখছিলাম অসমতা আমার এক চলক হইতে পারে, দুই চলক হইতে পারে। এবার একটা জিনিস লিখে রাখো, এক চলকের অসমতা দুই প্রকার। এক চলকের অসমতা দুই প্রকার। কি কি? এক নাম্বার হচ্ছে শর্তাধীন অসমতা, আর দুই নাম্বার হচ্ছে শর্তহীন অসমতা। তাহলে এই দুটো আমাদের ডেফিনিশন অনেক সময় আসতে পারে, যেহেতু আমার এই যে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই কথাগুলা, আবার আমাদের সৃজনশীলের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এক চলকের অসমতা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শর্তাধীন আর একটা হচ্ছে শর্তহীন। নাম দেখে বোঝা যাচ্ছে শর্তাধীন মানে কি, একটা শর্ত আছে, আর শর্তহীন মানে কি, কোনো শর্ত নাই, সবার জন্য সত্য। ফর এক্সাম্পল আমি যদি বলি x + 6 is greater than 6, তাহলে একটু খেয়াল করো, আমি যখন দিলাম x + 6 is greater than 6, তুমি দেখো x এর মান যদি তুমি 1 বসাও, তাহলে 6 এ 1 এ 7, 7 6 এর থেকে বড়, ঠিক আছে। আবার আমি যদি বলি x এর মান 2 বসাই, 6 এ 2 এ 8, সমস্যা নাই, বড়। এখন যদি আমি x এর মান 0 বসাই, তাহলে কিন্তু 6টা 6 এর থেকে আর বড় না। আবার x এর মান যদি নেগেটিভ বসাই, তাও কিন্তু হচ্ছে না। তাহলে আমার এটা সত্য হবে যদি x is greater than 0 হয়, অর্থাৎ x এর মান greater than 0, 1 2 3 4 5 ইচ্ছা মতো অবশ্য সমস্যা নেই, বাট x এর মান 0 বসাইলে, x এর মান নেগেটিভ বসাইলে তখন কিন্তু এই অসমতা সত্য না। তাহলে আমরা বলতে পারি এখানে চলক কয়টা? একটা, এর মানে হচ্ছে এক চলকের অসমতা। এবার বলো, এটা কি x এর সকল মানের জন্য সত্য? না, এটা x এর মান শুধুমাত্র 0 থেকে বড় হলে তখন সত্য। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা শর্তাধীন অসমতা। এবার যদি এটাকে আমি এভাবে লিখি, x + 6 is greater than x, x + 6 এর মান x এর থেকে বড়, সিম্পল হিসাব, x এর মান 0 বসাও, এটা কিন্তু তার থেকে 6 বড়, তাহলে এটা হবে 0, এটা হবে 6। এখানে -1 বসাও, -1 + 6 মান হচ্ছে 5, আর এটা হচ্ছে -1। এবার তুমি x এর মানে এবার যাই বসাও, বাম দিকটা সবসময় তার থেকে 6 বড়। এর মানে এবার তুমি x এর যে কোনো মানের জন্য, সকল বাস্তব মানের জন্য এই সমীকরণটা সত্য। তাহলে আমরা বলতে পারি শর্তহীন মান হচ্ছে x এর সকল মানের জন্য সত্য। তাহলে আমরা বলতে পারি এটা x এর সকল মানের জন্য সত্য, x এর সকল মানের জন্য সত্য। তো যেহেতু এটা x এর সকল মানের জন্য সত্য, x এর সকল মানের জন্য সত্য, ওই কারণে আমরা এটাকে বলতেছি শর্তহীন। কোনো শর্ত নাই, x এর উপর কোনো শর্ত আরোপ করার প্রয়োজন পড়তেছে না। আর এখানে যেহেতু x এর উপর শর্ত আরোপ করা লাগতেছে, কেন? যদি x এর মান নেগেটিভ বা 0 হয় তখন এটা সত্য নয়, ওই কারণে এটাকে বলতেছি শর্তাধীন আর এটাকে বলতেছি শর্তহীন। এবার আসি, তাহলে আমরা মোটামুটি জানলাম এক চলকের অসমতা। এখন আসি, আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ, আমরা একটা কথা বলে রাখি যে আমাদের মডুলাস বা পরম মান বলতে কি বোঝায়? পরম মান বলতে কি বোঝায়? তো আমাদের অনেককে যদি আমি প্রশ্ন করি, সবাই আমাকে এই অ্যানসারটা দিবে যে ভাইয়া আমি যদি বলি 3 এর পরম মান হচ্ছে 3, আমি যদি বলি -3 এর পরম মান হচ্ছে 3, এর মানে এটার কাজ হচ্ছে আমার সবসময় কি বানিয়ে দেওয়া? ধনাত্মক বানিয়ে দেওয়া। এখন আর প্রশ্ন হলো, তুমি যে বলতেছো ধনাত্মক বানিয়ে দেওয়া, এই মডুলাস বা পরম মান আসলে কি বোঝায়? এই আসলে কি বোঝায় সেটা আমরা জটিল সংখ্যায় পড়বো 3 নম্বর চ্যাপ্টারে। তবে আমরা এখানে একটু বলে দিই, মডুলাস বা পরম মান বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব। এবার বলো, দূরত্ব সবসময় কেমন রাশি? ধনাত্মক রাশি, ওই কারণে এটা ধনাত্মক হয়। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার মূল বিন্দু, এখানে একটা পয়েন্ট আছে আমার 2, আবার এখানে একটা পয়েন্ট আছে -2। এবার বলো এটা হচ্ছে 1 2, এবার একটু তুমি সিম্পল খেয়াল করে দেখো, আমি যদি বলি এই 2 পয়েন্টটা মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে, তুমি আনসার দিবা সেটা আমার 2 একক দূরে আছে।
এবার -2 বিন্দুটা মূল বিন্দু থেকে কত একক দূরে আছে, তাও কিন্তু 2 একক দূরে আছে, তাহলে আমার আনসারটা কিন্তু দুই ক্ষেত্রে 2 একক। ওই কারণে বলি এই 2 এর পরমান 2 মানে কি, এই 2 যেখানে আছে মূল বিন্দু থেকে তার দূরত্ব 2 একক। -2 এর পরমান 2 মানে কি, -2 যেখানে আছে মূল বিন্দু থেকে তার দূরত্ব 2 একক। ওই কারণে আমরা পরমান তুলে আমরা এই যে মাইনাস চিহ্নটা তুলে দিই কেন, কারণ হচ্ছে আমার পরমান হচ্ছে এটা দূরত্ব সবসময় পজিটিভ হয়, সেটা আমার এই মাইনাসটা দ্বারা তার ডিরেকশন বোঝাচ্ছে, বাট আমার কথা হচ্ছে আমাকে নিতে হবে দূরত্বটা, জাস্ট কতটুকু দূরত্ব। ওই কারণে আমরা বলি এটা হচ্ছে আমাদের মডুলাস বা পরমান তুলে দিলে আমার কি হয়, সবসময় পজিটিভ হয়। এবার আসি, এটা তুমি বুঝলা, কিন্তু এখন আমি একটা কাজ করি, আমি যে কাজটা করব কাজটা কি একটু খেয়াল করো। কাজটা হচ্ছে আমি একটা লিখা লিখবো। লিখাটা কি দেখো, আমি লিখলাম পরমান অফ x ইকুয়ালস টু 0 যখন x ইকুয়ালস টু 0, x যখন x ইজ গ্রেটার দেন 0, মাইনাস x যখন x ইজ লেস দেন 0। এটা হচ্ছে পরমাণের প্রকৃত ডেফিনিশন, যে পরমান অফ x কোন একটা সংখ্যা এই x কে পরমান করলে এই জিনিসগুলো হবে, পরমান চিহ্ন তুললে। আমরা যে সবসময় বলি যে পরমান তুলে দিলে ধনাত্মক হয়ে যাবে, এটা কিন্তু তার কোনো ডেফিনিশন না। তার ডেফিনিশন হচ্ছে এটা, পরমান অফ x এর মান 0 হবে যদি x এর মান 0 হয়, x হবে যখন x এর মান গ্রেটার দেন 0 হয়, মাইনাস x হবে যখন x এর মান লেস দেন 0 হয়। এবার আসেন একটা एग्जांपल দিই। আচ্ছা প্রথমত আসো, আমার পরমান অফ x তো আমি তিনটে एग्जांपल দিয়ে তোমাদেরকে বুঝাই। দেখো আমি শুরুতে যে কাজটা করলাম, শুরুতে আমি ধরে নিলাম x ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 0 মানে কি, পরমান অফ 0 ইকুয়ালস টু, তুমি বলো পরমান অফ 0 মান কত হওয়া উচিত, 0 হওয়া উচিত। ওকে, এবার আসি আমাদের, তাহলে আমরা যে জিনিসটা বললাম এটা। এবার পরমান অফ x আমি ধরে নিলাম x ইকুয়ালস টু গ্রেটার দেন 0, তাহলে আমি গ্রেটার দেন 0 মানে কি ধনাত্মক, তাহলে আমি একটা ধনাত্মক সংখ্যা ধরে নিলাম 5, তাহলে পরমান অফ 5 आंसरটা কত হবে 5। এটা তোমার কনসেপ্ট। এবার আসো লেস দেন 0 আমি ধরে নিলাম -3, তাহলে আমার পরমান অফ -3 ইকুয়ালস টু কত হওয়া উচিত। এখন এটা হচ্ছে আমরা डायरेक्टली দেখে বলে দিচ্ছি, কিন্তু ডেফিনিশন কি বলে, ডেফিনিশন বলে যদি x এর মান 0 হয় তার পরমান সবসময় কি হবে, 0 হবে। ওই কারণে বলতেছি পরমান অফ x এর মান 0 যদি x এর মান কি হয়, 0 হয়। এবার আসো পরমান ডাইরেক্ট তুলে দেওয়ার কোনো নিয়ম নাই, পরমান তুলে এটা কাজ করতে হয়। সেই কাজটা কি দেখো, তুমি যখন x এর মান ধনাত্মক পাইলা, দেখো x এর মান 5 মানে ধনাত্মক, তখন দেখো এটাই তো আমার সেই x, তাই না? দেখো এই x টা डायरेक्टली এখানে যাইয়া বসে গেছে, এই x টা डायरेक्टली এখানে যায় কি বসে গেছে। তাহলে আমরা তখন বলতেছি পরমান অফ x ইকুয়ালস টু x, কারণ পরমান অফ 5 ইকুয়ালস টু 5 বলা যে কথা, পরমান অফ x ইকুয়ালস টু x বলো সেম কথা। এখন ওই জন্য লিখলাম পরমান অফ x ইকুয়ালস টু x যখন x এর মান গ্রেটার দেন 0। এই ক্ষেত্রে কেউ কথা বলে না, কিন্তু যখনই বলি পরমান অফ x ইকুয়ালস টু -x তখন আমাদের কিছু পাবলিক চিল্লায় ওঠে ভাই ইহা সম্ভব না। আমি বলি তোমার কথাটা সম্ভব না। আসলে কি হয় দেখো, পরমান অফ x ইকুয়ালস টু -x যখন x এর মান লেস দেন 0, এই কথাটার মানে কিন্তু এটা ঋণাত্মক না। কেন দেখো, তোমার পরমান অফ x ইকুয়ালস টু -x, তাই তো? দেখো ফর x এর মান যখন -3, তাহলে বলো তো পরমান অফ -3 ইকুয়ালস টু তুমি কি বলতেছো 3। আমি এখানে একটু দেখাই যে আমার পরমান অফ -3 ইকুয়ালস টু আমরা বলতেছি 3। তো তুমি 3 কিভাবে বানাবা, তাহলে আমার এই যে এটাকে 3 বানাতে হলে x এর মান তো -3, তার সামনে একটা মাইনাস দিলেই তো আমার 3 হয়। আমার আসলে এই লাইনটার আগে এই লাইনটা লেখা উচিত, সেটা হচ্ছে পরমান অফ 3 কে আমি এভাবে লিখবো, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে 3 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে আমার সেই x, এই x এর আগে মাইনাস চিহ্ন দিলে সেটা প্লাস হয়ে যায়। এর মানে আমার টার্গেট ধনাত্মক বানানো, কিন্তু x এর মান ঋণাত্মক বলছি মানে কি x টাই তো ঋণাত্মক, এর মানে তার সামনে একটা মাইনাস চিহ্ন আছে, ওই মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে ধনাত্মক বানাতে হলে সামনে একটা কি লাগে, মাইনাস লাগে। ওই কারণে সামনে একটা মাইনাস দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস করে 3 বানিয়ে দিলাম। তাহলে আমরা বলবো কি, এটা একটা ডেফিনিশন, পরমান অফ x এর মান 0 যখন x এর মান 0, x যখন x এর মান ধনাত্মক, ধনাত্মক হলে সেটাই, আর ঋণাত্মক হলে কি করি, ওই ঋণাত্মক সংখ্যাটাকে ধনাত্মক বানানোর জন্য সামনে একটা মাইনাস দিচ্ছি।
মিনিংটা বুঝতে হবে। এটা হচ্ছে আমার পরম মানের মিনিং, অর্থাৎ পরম মান বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা আমরা এখানে দেখতেছি। ওকে, যদি আমরা দেখি, আচ্ছা এতটুকু যদি আমরা দেখি, তাহলে আমাদের যেহেতু অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আমি বলছিলাম আজকে ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ করাবো। ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ না করে আমি বইয়ের শুরুতে এই যে সোজা কয়েকটা ম্যাথ করে দিই। হ্যাঁ, আমি ভাবছিলাম ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ করাবো, তো আজকে এই কনসেপ্টের উপর বেস করে যতটুকু করানো যায় ততটুকু আমি করাই। আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করো, তোমাদের বইতে আমি যে শীটটা দিয়েছিলাম, শীটে যদি তুমি যাও, আমি শীটটার কথাই বলি, শীটে যদি তুমি যাও তুমি ম্যাথ পাবা। প্রথমে তোমরা পাবা টাইপ 1, শীটের মধ্যে তুমি টাইপ 1 এ গেলে আমাদের প্রথমে পাবা উদাহরণ 8, উদাহরণ 8টা পাবা। 8 এর মধ্যে কি দেওয়া আছে, পরমাণু 2 - 6 - 10 + 7 - 3, এটা। তো এটা হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ, আমার আনসারটা হচ্ছে 2, আনসারটা হচ্ছে 2। তো এটা তুমি কিভাবে সলভ করবা, তুমি সিম্পল চিন্তা করো, তোমাকে আগে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে গেলে দেখো, এই 2 - 6 এটা কিন্তু একটা পরমাণুর ভিতরে আছে, আবার 7 - 3 এই পুরোটা একটা পরমাণুর ভিতরে আছে, আর এই পুরো জিনিসটা আরেকটা পরমাণুর ভিতরে আছে। তাহলে আমরা প্রথমত এই জিনিসটা ক্যালকুলেশন করি, করলে কি হয়, ইকুয়ালস টু পরমাণু 2 থেকে 6 গেলে কি হয়, -4। তাহলে লিখে ফেলি -4 - 10 প্লাস এখানে পরমাণুর ভিতরে 7 - 3 মানে অনলি 4। তাহলে এবার আসছে এটা, তাহলে এই জিনিসটা পরমাণুর ভিতরে, এই জিনিসটা পরমাণুর ভিতরে। এবার আমার পরমাণু তুলে দিলে কি হবে, শুধু ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি পরমাণু -4 মানে কি, অনলি 4 - 10 প্লাস পরমাণু 4 মানে 4। এবার দেখো, তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের এখানে একটা জিনিস কথা আছে, অনেকে মনে করে যোগের কাজ আগে বিয়োগের কাজ, এরকম কোনো কিছু না। যোগ বিয়োগ এই দুইটার কাজ সেম, মানে তুমি আগে যোগ করো আগে বিয়োগ করো কোনো সমস্যা নেই, আগে যোগ করে আবার বিয়োগ করে আবার যোগ করো তাও কোনো সমস্যা নেই। আর গুণ ভাগের থিওরি সেম, তবে নর্মালি আমাদের গুণ ভাগের কাজ আগে করতে হয়, যোগ বিয়োগের কাজ পরে করতে হয়। তবে যোগ এবং বিয়োগ কোনটা আগে করবে এর কোনো নিয়ম নাই, অনেকে বলে এটা। তাহলে 4 থেকে আমাদের 4 - 4 = 8, 8 থেকে 10 গেলে কত হয়, -2। তাহলে পরমাণু -2 করলে কত হয়, 2। এটা হচ্ছে আমার আনসার। তো এটা আমি ছবি তুলে রাখি তোমাদের জন্য। এটা হচ্ছে আমার একটা ম্যাথ, মানে এগুলো হচ্ছে আমরা এখন যে কাজটা করতেছি সিম্পল কয়েকটা ম্যাথ তোমাদের করাই দিই। এটা হচ্ছে আমার 1 নাম্বার ম্যাথ। তাহলে আশা করি এই ম্যাথটা সবাই পারবা, এবং এই ম্যাথের সিস্টেম অনুযায়ী তোমার যে কাজটা করতে হবে, এই ধরনের যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমাকে হোমওয়ার্ক করতে হবে। তুমি তোমার বইতে এই ধরনের অনেকগুলো ম্যাথ পাবা, সবগুলো তোমাকে সমাধান করতে হবে। তো এরপরে তাহলে আমাদের এই ধরনের সবগুলোই তুমি কি করবা, সমাধান করবা। এরপরে আমাদের যেগুলো আছে সেগুলো আমি করাই। এবার আসে আমার ইকুয়েশন। হ্যাঁ, এবার ইকুয়েশনে আসি, যে আমার দেওয়া আছে, মনে করো যে আমাদের টাইপ 2 যদি তুমি যাও আমার শীটে টাইপ 2 এ উদাহরণ 1 পাবা, মানে তোমার বইয়ের উদাহরণের 1 এর ম্যাথ। এটা হচ্ছে 3x - 2 2x - 1। এটা তোমাকে সলভ করতে বলছে, যে তোমাকে বলছে এটা আমার সমাধান করো। তাহলে তুমি যদি এটা সমাধান করো তাহলে কিভাবে করবে খেয়াল করে দেখো। আমার মেইন কথা হচ্ছে আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা অসমতার ক্ষেত্রে যেরকম তুমি এই যদি এরকম থাকতো 3x - 2 = 2x - 1, আমরা 2x থেকে বামে নিয়ে চলে আসতাম, 3x - 2x = -1 + 2, এইভাবে আমরা করে ফেলতাম। কিন্তু আসলে অসমতার ক্ষেত্রে এই কাজটা করার নিয়ম নাই। ইকুয়াল থাকলে তখন আমি ডাইরেক্ট ট্রান্সফার করতে পারি, এক্ষেত্রে ট্রান্সফার করার নিয়ম নাই। তো ট্রান্সফার করার নিয়ম যেহেতু নাই, আমাদের কি করতে হবে খেয়াল করে, এখানে একটু বুঝে শুনে কাজ করতে হবে। 1 নাম্বার কাজ, তোমার টার্গেট কি, এটাকে সমাধান করতে বলছে কি সমাধান করো। তাহলে সমাধান করা মানে কি, কার মান বের করা, x এর মান বের করা। তাহলে আমার সমাধান করো মানে চলকের মানটা বের করবে, x এর মান। তাহলে আমার কি করতে হবে, উভয় পাশে x আছে, উভয় পাশে থাকা যাবে না, এক পাশে থাকতে হবে। তাহলে আমার বাম পাশে এটাকে রাখবো, ডান পাশে এটাকে বাদ দিয়ে দিব। এখন তুমি সিম্পল বলতে পারবে 2x টাকে এদিকে নিয়ে আসলে, না ওইভাবে চিন্তা করলেও হয়, কিন্তু ওইভাবে চিন্তা করাটা ভুল, যদি আনসার সেম আসবে। তাহলে তুমি কি চিন্তা করবা, 2x টাকে ডানে রাখা যাবে না, 2x টাকে ডানে না রাখতে হলে কি করতে হবে, 2x টা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি কি করলাম, 3x - 2, এখান থেকে 2x বাদ দিয়ে দিলাম, এখান থেকে 2x - 1 - 2x করে দিলাম। তাহলে থাকে কত, 3x থেকে 2x গেলে x - 2। এবার
আর 2x চলে গেল, থাকে কত -1। এবার দেখো বামে আমার শুধু x থাকা লাগবে, আর কিছু থাকা লাগবে না। x এর সাথে কি আছে -2, এই -2টাকে বাদ দিতে হলে কি করতে হবে +2, তাহলে আমার x -2 আছে, +2 করতে হবে, এদিকেও আমাদের +2 করতে হবে। দেখো এখানে আমি কি করছিলাম, এখানে আমি যে কাজটা করছিলাম ওই যে 2x কি করছিলাম 2x বিয়োগ করছিলাম। আর আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কিন্তু অসমতার উপর কোনো শর্ত নাই, শর্ত আছে ঋণাত্মক গুণ, ঋণাত্মক ভাগ, ইনভার্সের ক্ষেত্রে। তাহলে আমার এখান থেকে 2 চলে গেলে এখানে থাকে x, আর এদিকে থাকে -1 + 2 মানে হচ্ছে আমার কি থাকে আমাদের 1। তাহলে x > 1, এটা হচ্ছে আমার সমাধান। তাহলে তোমরা চাইলে এভাবে সমাধানগুলো করে ফেলতে পারবা। তো আজকে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর ভালো ম্যাথে গেলাম না। আমরা আগামী ক্লাসে, হ্যাঁ আমাদের পরশুদিনের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ করাবো, এবং আমরা এই শর্ত দিয়ে বলতে পারবো তুমি কলেজ লাইফে যখন প্রথম পরীক্ষা দিবা এই যে সেকেন্ড ইয়ারে, তখন ওই 3টা ম্যাথ করাবো একই রকমের, ওই 3টা থেকে একটা আসবে, মোটামুটি 99% শিওর বলা যায়, এবং ইন্টার পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তো তাহলে আমরা আজকে আর না বাড়াই, আজকে এতটুকু পর্যন্তই থাকলো। তো তোমাদের কোনো প্রবলেম থাকলে একটু কমেন্টে জানাও, তোমাদের প্রবলেম থাকলে কমেন্টে একটু জানাও। যারা লেখা দেখতেছো না বলতেছো, আসলে তো হয়তো হইতে পারে তোমাদের এখানে নেটের অবস্থা একটু খারাপ, হ্যাঁ যার কারণে হয়তো লেখা একটু তোমাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে না, কিন্তু আলটিমেটলি ভিডিওতে লেখাটা ক্লিয়ারই। কারণ আমি এখান থেকে কিন্তু আমি আবার লাইভে দেখতেছি, তো আমার ভিডিও আমি দেখতেছি এখানে ক্লিয়ার দেখতেছি, দ্যাট মিনস তোমরাও লাইভ দেখার সময় ক্লিয়ার দেখার কথা। আচ্ছা, সাইদে বললো -x এর ব্যাপারটা বুঝে নাই। হ্যাঁ -x এর ব্যাপারটা তুমি মেবি পরম মানের জিনিসটা বলতেছো, পরম মানের মধ্যে -x। তো আমি বলি তোমার -x এর ব্যাপারটা আমি একটু বলি, সেটা হচ্ছে আমার পরম মান অফ x, হ্যাঁ এটার মান আমার কথা হচ্ছে এই জিনিসটা সবসময় কেমন পজিটিভ, তাই তো। এখন কথা হচ্ছে এই জিনিসটা যেহেতু পজিটিভ, তাহলে আমার এখানে x এর মানটা যদি 0 হয়, তাহলে 0 = 0 পজিটিভ, মানটা যদি ধনাত্মক হয় 3 = 3, কোনো সমস্যা নাই। বাট x এর মানটা যদি -3 হয়, তাকে তোমার পজিটিভ বানাইতে হবে না। এই পজিটিভ বানানোর জন্য -3 কে কিভাবে পজিটিভ বানানো যায়, এই -3 এর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে +3 হয়ে গেল। ওই কারণে আমরা বললাম -3 না হয় যদি এটা -x হইতো, তাহলে মাইনাস এই যে -x, তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্লাস হয়ে গেছে। তাহলে ওই জন্য আমরা বলতেছি যে আমার এক কথা আমরা যেটা বলতেছি পরম মান অফ x, x এর মান যেহেতু নেগেটিভ, মানে x এর মানটাই -3, ওই -3 কে +3 বানাতে হলে এটা কিন্তু আমার x, এই x টা হচ্ছে এটা, তার সামনে একটা কি দিতে হবে মাইনাস দিলে আমি কিন্তু সেখান থেকে পজিটিভ পাবো। ওই কারণে বলছিলাম যদি x এর মান নেগেটিভ হয় তখন যায় সামনে আরেকটা মাইনাস দিতে হয়। এটা হচ্ছে আমার -x এর কারসাজি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? যেহেতু এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আসলে তোমাদের 9 10 কালকে থেকে আমরা আসল ম্যাথগুলো শুরু করব, যে তোমাদের অনেক বেসিক জানার আছে সেগুলো আমরা শুরু করব। তবে আজকে আর আহামরি কোনো প্রবলেম থাকার কথা না, প্রবলেম থাকলে জানাও, আমি এই যে আনসারগুলো দিয়ে দিই। আমি 1 মিনিট ওয়েট করবো, এর মধ্যে প্রশ্ন করলে করো, না হলে আমি শেষ করে দিই। প্রশ্ন খুঁজে পাওয়ার কথাও না, তাও থাকতে পারে না, অনেক প্রশ্ন থাকলে বলো, তবে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই কম। হয়েছে, বোঝা যাচ্ছে, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। তাহলে আমরা যেটা বলতে পারি আমাদের বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ করাবো কালকে। আজকে ইম্পর্টেন্ট ম্যাথ ছিল ওই যে √3 অমূল্য সংখ্যা, √5 অমূল্য সংখ্যা, এগুলো তোমরা 9 10 করে আসছো, হয়তো অনেকে বেসিকটা ক্লিয়ার করে না, ওই জন্য আবার করানো, না হয় আমি করাইতাম না, জাস্ট বলে দিতাম। তো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ করাবো, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, যেগুলো থেকে মানে মোটামুটি বলা যায় চোখ বন্ধ করে বলা যায় আসবেই।
হ্যাঁ, এবং ওগুলো নতুন 9 10 ম্যাথ না, নতুন ম্যাথ। তো আমরা শুরু করবো আগামী ক্লাসে। তো আজকের ক্লাস এতটুকুই থাকুক। আসলে তোমাদের অনেকের এখানে এই চ্যাপ্টারে অনেক কিছু আছে তোমার 9 10 পড়ে আসছো, কিন্তু অনেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া নাই, ওই জন্য আসলে আমাকে বেসিক থেকে বলতে হচ্ছে, না হয় আমার বেসিক থেকে বলা লাগতো না, এত ঝামেলা হতো না। তো তাহলে এতটুকু পর্যন্ত থাকুক। ধন্যবাদ সবাইকে।